আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট। বিএনপির ভাগ্য ভালো, আমরা ক্ষমতায়, তাই কথা বলতে পারছে প্রধানমন্ত্রী। বিনা কারণেই কারাগারে এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা রেজবি। দুই বন্ধুর স্ত্রীকে গরিব দুস্থদের শাড়ি দেওয়ার অভিযোগ ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে। মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের শোষণের অভিযোগ জাতিসংঘের। বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল বাস, প্রকৌশলী নিহত। তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার। শিশু হাসপাতালে আগুন লাগার পেছনে যে কারণ দেখছে ফায়ার সার্ভিস। ইজি বাইক থামিয়ে অস্ত্রের মুখে স্বামীকে জিম্মি, স্ত্রীকে দল বেঁধে ধর্ষণ। আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার সূচিতে পরিবর্তন। ভোটের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কর্ণাটকের সাবেক মন্ত্রী। নেতানিয়াহুকে গ্রেফতারি করার প্রস্তুতি নিচ্ছে আইসিসি, জরুরি বৈঠক তলব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশের ওপর দিয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ আজ শুক্রবার থেকে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত অর্থাৎ 3 দিন অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে। এসব তথ্য জানিয়ে আজ সারা দেশে 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়। এদিকে আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানান, আজ চুয়াডাঙ্গায় 41.3 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তারা অপরাধ করেছে, তাই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার সকালে গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা হয়ে গেছে, এই মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির জন্য দিনের আলো নিষিদ্ধ, দলের নেতাকর্মীরা মুক্ত বাতাস গ্রহণ করা থেকে নিষিদ্ধ, তাদের সব সময় কারাগারে থাকতে হচ্ছে। বিএনপি নেতাকর্মীদেরকে কারাগারে ঢোকানো সরকারের এই কর্মসূচি যেন শেষই হচ্ছে না। আজ শুক্রবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল আয়োজিত বিএনপির সব রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ডামি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির 25 থেকে 26 হাজার নেতাকর্মী প্রায় 4 মাস কারাগারে ছিলেন। কয়েক হাজার নেতাকর্মী এখনও কারাগারে রয়েছেন। কারাগারে রাজবন্দী কেউ নেই, যারা আছেন তারা বিএনপি কর্মী। সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের উল্লেখ করে রিজভী বলেন, রাজবন্দী নামে কোনো শব্দ কি আইনগ্রন্থে লেখা আছে? রাজনীতি যারা করেন তাদেরকে কারাগারে বিভিন্ন মামলা দিয়ে ঢোকানো হয়। উপমহাদেশে এইরকম ভাবে অনেকেই কারাগারে গিয়েছেন, কিন্তু কোথাও রাজনৈতিক কারণে কারাগারে গিয়েছেন সেটা লেখা থাকে না। যারা কায়েমি শাসক গোষ্ঠী, তারা বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগে বিরোধীদের কারাগারে নেয়। গরিব ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি পেয়েছেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক ওরফে ব্যারিস্টার সুমনের দুই বন্ধুর স্ত্রী। ফলে বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। প্রসঙ্গত, গত বুধবার রাতে ব্যারিস্টার সুমনের বন্ধু দাবি করা আব্দুল মুকিত ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ঈদের আগের রাত 12টার সময় তার বউয়ের জন্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী রায়হানের মাধ্যমে শাড়িটি পাঠিয়েছেন ব্যারিস্টার সুমন। বাড়িতে নিয়ে খুলে দেখেন এটা জাকাতের শাড়ি। তৎক্ষণাৎ ফেরত পাঠানোর কোনো উপায় না পেয়ে যাদের জন্য জাকাত খাওয়া প্রযোজ্য এমন একজন অসহায় নারীকে দান করে দেন। একই দিন সানু আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন, ব্যারিস্টার সুমনের দেওয়া আমার বউয়ের জন্য জাকাতের সুতির শাড়ি, বাজার মূল্য 280 টাকা। আমার বউ এসব শাড়ি পরে না, আগামীকাল একজন অসহায় মানুষকে শাড়িটি দিয়ে দেব। আব্দুল মুকিত বলেন, মনে কষ্ট পেয়ে ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছি। তার নির্বাচনের সময় আমি এত কষ্ট করেছি, সে কি করে আমার বউয়ের জন্য এই ধরনের শাড়ি পাঠায়? আমার অবস্থান পরিষ্কার, যা সত্য তাই তুলে ধরেছি। মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, কর্মসংস্থানের আশায় সরকারি নিয়ম মেনে দেশটিতে গিয়ে চরম দুরবস্থায় পড়তে হয় অনেক বাংলাদেশি অভিবাসীকে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন, বিগত কয়েক মাস ধরেই দেশটিতে বাংলাদেশি অভিবাসীরা অসম্মানজনক অবস্থায় বাস করছেন। এসব শ্রমিকদের ওপর যেন কোনো শোষণ, অন্যান্য মানবাধিকার লঙ্ঘন না করা হয়, সেজন্য জরুরি পদক্ষেপ
পদক্ষেপ নেওয়ার প্রতি জোর দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এতে আরও উল্লেখ করা হয়েছে, বেশিরভাগ অভিবাসী মালয়েশিয়ায় পৌঁছে দেখেন যে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান নেই। এমন অবস্থায় প্রায়শই তাদের ভিসা শেষ করতে বাধ্য করা হয়। ফলস্বরূপ এই অভিবাসীরা গ্রেপ্তার, আটক, দুর্ব্যবহার এবং নির্বাসনের ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের ব্যবস্থা নিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছে একটি বাস। এতে ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সিভিল এভিয়েশনের প্রকৌশলী। চাপা দেওয়ার পরে বাসটি তৃতীয় টার্মিনালের কাছে নির্মাণাধীন টিনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে। আজ শুক্রবার সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে। ওই প্রকৌশলীর নাম মাইদুল ইসলাম সিদ্দিকী। তিনি সিভিল এভিয়েশনের জ্যেষ্ঠ উপসহকারী সাব প্রকৌশলী। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতার বিরুদ্ধে আবাসিক শিক্ষার্থীর সিট দখল ও হুমকি-ধমকির অভিযোগ উঠেছে। কক্ষ থেকে বিছানাপত্র নিয়ে নেমে যেতে বলেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা। এ নিয়ে জীবনী নিরাপত্তা চেয়ে হল প্রাধ্যক্ষ বরাবর লিখিত আবেদন জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ইমরান ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে 2021-22 সেশনের শিক্ষার্থী এবং শহীদ হবিবুর রহমান হলের 146 নম্বর কক্ষের আবাসিক ছাত্র। অন্যদিকে অভিযুক্তরা হলেন একই হল ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মিনহাজ ইসলাম এবং আইন বিষয়ক সম্পাদক আহসান হাবিব ফিরোজ। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আইসিইউতে 17 জন শিশু চিকিৎসাধীন ছিলেন, তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুর 1:47 ঢাকা শিশু হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণ শেষে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ফখরুদ্দিন সাংবাদিকদের বলেন, দুপুর 2:28 আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর আমাদের ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে অনুসন্ধান চালায়, তবে আমরা কোনো ভুক্তভোগীকে পাইনি। আগুন লাগার পরপরই আইসিইউতে থাকা সবাইকে সরিয়ে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনরা। আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আমরা ধারণা করছি আইসিইউর ভেতরে এসি ছিল, সেটা থেকে হয়তো আগুন লেগেছে, তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে। বগুড়ার গাবতলীতে স্বামীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর গাবতলী উপজেলার মহিষবান ইউনিয়নে গোলাবাড়ি তরুণীহাট সড়কে পোড়াদহ এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় স্বামীর ইজি বাইকে করে ওই নারী বগুড়ার সারিয়াকান্দি থেকে বাড়ি ফিরছিলেন। এই ঘটনায় গাবতলী থানায় একটি মামলা দায়ের হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার সূচি পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। আগে প্রকাশিত সূচি অনুযায়ী আগামী 19 মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এই পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল 6 জুন। পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার সময়সূচিতে প্রতিটি বিষয়ের পরীক্ষার মাঝে মাত্র একদিন বিরতি রাখা হয়েছিল। এতে তাদের পরীক্ষার প্রস্তুতি অসম্ভব হয়ে পড়বে। এজন্য তারা এই রুটিনে পরীক্ষা দেবে না, রুটিন পরিবর্তন করতে হবে। পরীক্ষার মাঝে অন্তত 2 থেকে 3 দিন বিরতির দাবিতে আন্দোলনে নামেন। এদিকে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী 19 মে পরীক্ষা শুরু হবে, যা চলবে 27 জুন পর্যন্ত। প্রকাশিত এই রুটিনে প্রত্যেক পরীক্ষার মধ্যে কমপক্ষে 2 থেকে 3 দিন বিরতি দেওয়া হয়েছে। কর্ণাটকে লোকসভা ভোটের আগে ধাক্কা খেল বিজেপি। শুক্রবার পদ্মশিবির ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন সাবেক মন্ত্রী মালিকায়া গুট্টেদার। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতি ডি.কে শিবকুমারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন তিনি। লোকসভা কর্ণাটকে আসন রয়েছে 28টি। আগামী 26 এপ্রিল দ্বিতীয় দফায় 14টিতে ভোট গ্রহণ শুরু হবে, আর 7 মে তৃতীয় দফায় বাকি 14টিতে ভোট হবে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পথে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত। অদূর ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে। ইতিমধ্যে এই গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে জরুরি বৈঠক করেছেন নেতানিয়াহু। শুক্রবার ইসরায়েলি টিভি চ্যানেল 12 এবং সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলে এসব তথ্য জানিয়েছে। চ্যানেল 12 এর খবর অনুযায়ী গত মঙ্গলবার কিভাবে এই গ্রেপ্তারি পরোয়ানা এড়ানো যায় তা খুঁজে বের করতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির 3 জন মন্ত্রী ও বেশ কয়েকজন সরকারি আইনজীবী একটি জরুরি বৈঠক করেছেন। অদূর ভবিষ্যতে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে এমন বার্তা পাওয়ার পরই বৈঠকে বসেন তেল আবিবের কর্তা ব্যক্তিরা। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফিজ।